আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আসলাম দুটি কথা বলার জন্য। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে। জি হ্যাঁ, সে কথাটা আমার নয়, বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমের। এই মাহফুজ আলম সাহেবকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু আমেরিকাতে জো বাইডেনকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিল ক্লিন্টনের সামনে, যে এই ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে। জি হ্যাঁ, এটা মামুলি কোনো ব্যাপার না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস না জেনে, না বুঝে, না শুনে এই ধরনের কথা কিন্তু উনি বলবেন না। আর এই মাহফুজ আলমকে আমরা যদি হালকাভাবে নিলে হবে না। উনার উপস্থিতির জমিনের উপর যতটুক, জমিনের নিচে ওনার শিকড় অনেক বেশি পরিব্যাপ্তি, অনেক বেশি লিঙ্ক চ্যানেল অনেক দূর পর্যন্ত এগোনো। এই লোকটার বয়সে কম হলে কি হবে, কিন্তু নীরবে সে কাজ করেছে গত বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের জন্য। এটা না হলে, সে মাস্টার মাইন্ড না হলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কোনোদিনই বলবেন না ইউনূস সাহেব একজন খেলনা খেলনার মতো মানুষ না, যে মুখ ফসকে যে কোনো কথা বলে দিবেন। তো এখন 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে, এই জিনিসটা বলতে আমরা কি বুঝছি? আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় 1-11 এসেছিল, এবং এটা বিএনপি তখন ক্ষমতা থেকে যাওয়ার পরে এই 1-11 চলে এসেছিল। তো আমরা কি সেরকম একটা কোনো কিছুর অপেক্ষায় আছি, না সেরকম কোনো কিছুর আশঙ্কা দেখছি? দেখেন, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ বাংলাদেশের সিটিজেন, নর্মাল সিটিজেন, আই থিঙ্ক মেবি 50-50। আমি মনে করি 50-50 হতেও পারে, নাও হতে পারে। আর 1-11-তে কে আসছিল? মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব ক্ষমতায় ছিলেন, কিন্তু আসল ক্ষমতা দিয়েছিলেন সেনাপ্রধান মইনু আহমদকে। তো পদ্মার অঞ্চলের মইনু আহমদ চালিয়েছিলেন, উপরে ছিলেন ফখরুদ্দিন। তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বোঝাপড়া ছিল। বেশ প্রথম 1 বছর খুবই ভালো চালিয়েছিল, কিন্তু পরের বছর কেন জানি বাংলাদেশের জনমত তাদের বিপক্ষে চলে গিয়েছিল, এবং শোনা গিয়েছিল কিছু আর্থিক ব্যাপার স্যাপার, এবং তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছেন, সেই ব্যাপারটাও চলে এসেছিল। যাও, সেটা তো আমি যাচ্ছি না। প্রসঙ্গ এটাতে সেরকম কি কোনো কিছু আভাস আমরা পাচ্ছি? দেখেন, আমি একটু আগে বললাম যে 50-50। আর যদি সেভাবে যদি আসে, তাহলে কিন্তু যেই সামরিক বাহিনীর আসুক, তারা কিন্তু বোঝাপড়া করেই আসতে হবে। গত 1 বছর আগে, ঠিক গত বছরের 2024-এ 5ই আগস্ট ডাইনি ফ্যাসিস্ট বিশ্বের স্বৈরাচারদের নেতা শেখ হাসিনা এর পতন হয়েছিল, এবং তক্তা পলিটিক্সে গদিচ্যুত হয়ে ছাত্রদের ভয়ে পালিয়ে, হেলিকপ্টার এবং প্লেন যোগে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখন অবধি সেখানে আছে, সেখান থেকে নানা রকম কুটচাল দিচ্ছে, যেটাতে মোদি পুরোপুরি সায় দিচ্ছে, এবং এখনো বাংলাদেশকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে যাচ্ছে। ভারত হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। আর হাসিনাও বাংলাদেশের পিছনে, এই সরকারের পিছনে লেগে আছে। বাংলাদেশের শেখ হাসিনা জাতিসংঘের হিসাব মতে 1400-র উপর ছাত্র হত্যা করেছে। এর মধ্যে কিছু
জনতা ছিল এবং 125 থেকে 30 জন ছোট শিশু ছিল যারা রেহাই পায় না, মারা গেছে শেখ হাসিনার এই হত্যাকাণ্ড থেকে। তো শেখ হাসিনা একজন ঘাতক, একজন খুনি, একজন লুটেরা, ভারতের কাছে এই দেশকে বিক্রি করে দেওয়ার একজন স্রষ্টা, যে ভারতের কাছে বাংলাদেশকে 16 বছর বিক্রি করে রেখেছিল। আর একটা বছর 2টা বছর পেলে এটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলতো। ভারতের সেনাবাহিনী ঢুকতো এখানে, ঢুকে এটা ভারতের অঙ্গরাজ্য হতো। বিধির বিধান, আল্লাহর কি রহমত, আল্লাহ সেটা হতে দেয় নাই, এবং আমাদের বাংলাদেশের মানুষের দিকে দেখে সৃষ্টিকর্তা সেটা হতে দেয়নি। তো এখন বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে, বুটের আওয়াজ। বুটটা পরে কে? সামরিক বাহিনী বুট পরে, আর্মি, নেভি, এয়ারফোর্স এই বুট পরে, পুলিশ পরে বুট, র্যাব পরে, আনসাররা পরে বুট। তো এইখানে বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে বলতে বোঝাচ্ছে বেসিক্যালি সামরিক বাহিনীকে। তো সামরিক বাহিনী মঈনুদ্দিন ফখরুদ্দিন মইনু আহমেদের সময় সামরিক বাহিনী পদ্মার অগোচরে 2 বছর ছিল, কিন্তু এরপরে আর থাকতে পারে নাই প্রবল জনমতের চাপে। আর আরেকটা সুবিধা যেটা আশঙ্কা দেখা যাচ্ছে, এটা বিএনপিও এইখানে বিএনপির দোষ আছে। বিএনপি বিগত 1 বছরের মধ্যে যে চাঁদাবাজি, যেই নৈরাজ্যের মধ্যে দেশকে ঠেলে দিয়েছে, সেটা লোকজন বলছে এখনো ক্ষমতায় আসে না, এখন এইভাবে চাঁদাবাজি, এইভাবে দলীয়করণ, এইভাবে সব জায়গাগুলো দখল করা, ক্ষমতায় আসলে কি করবে, অবস্থা খারাপ হবে। তো সেইখানে বিএনপির একটা উইক পয়েন্ট, বিএনপি ঠিকভাবে একটা বড় দল, আওয়ামী লীগের পতনের পরে সবচেয়ে বড় দল যেটা, সেটা হচ্ছে বিএনপি। আমি সবচেয়ে বড় দল এই কারণে বলছি, জনসমর্থনের দিকে বিবেচনা করলে বিএনপি সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ জনসমর্থনহীন একটি দল ছিল। বিএনপি এই 1 বছরের ভিতর বিএনপি কার্যকলাপ, বিএনপির নেতাদের বক্তব্য এবং আওয়ামী লীগের মতো একই সুরে গান গাওয়া, এবং তাদের নেতা তারেক জিয়া পর্যন্ত মাঝে মধ্যে হুমকি দিয়ে দেওয়া, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়ে দিতে হবে। আমার একটা প্রশ্ন, তারেক জিয়া সাহেব কিন্তু আমেরিকা লন্ডনে আছেন, তো উনি আজকে দেশে, ওনার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে, ওনার উচিত দেশে চলে আসা এবং নেতৃত্ব দেওয়া। কারণ বিএনপি যেভাবে চলছে, এইভাবে বিএনপি প্রচুর জনসমর্থন হারিয়েছে এবং হারাচ্ছেও ভবিষ্যতে। তো যেটা বলছিলাম, ধরেন মনে করলাম একটা সামরিক সরকার অগোচরে পদ্মার অন্তরালে চলে আসলো, এটাতে কি ভালো হবে? আমাদের কি ভালো হবে? হয়তো ডক্টর ইউনূস সাহেব বিরক্ত হয়ে বলেছেন, দেখেন সেনাবাহিনীকে করি। এগুলো আমাদের একটা কাল্পনিক, এগুলো আসল কোনো ভিত্তি নেই। তো আমরা চাই যেটা মঙ্গল হয় সেটাই হোক, তবে আমরা তো গণতন্ত্র বলে আমরা 53 বছর থেকে আমরা এই গণতন্ত্র ফেনা উঠা দেখেছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, 53 বছরে স্বাধীন হওয়া, 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছর আপনারা কি কোনোদিন গণতন্ত্র পেয়েছেন? আমার তো মনে হয়, আমার উত্তরটা হচ্ছে আমরা পাই নাই কোনো সময় গণতন্ত্রের নাম দিয়ে সরকার ক্ষমতায় আসে, এসে 1 বছরের মাথায় হয়ে যায় স্বৈরাচার এবং লুটেরা, বিদেশে অর্থ পাচার করা, তারপর মানুষ হত্যা করা, এইরকম পরিণতি বাংলাদেশের। যারাই গণতন্ত্রের নাম বলে ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, 1 বছরের মাথায় হয়ে যায় স্বৈরাচার। এখন সামরিক বাহিনী যদি
আসে, তাইলেও সেটাও বোঝাচ্ছে বাংলাদেশের মানুষ আবার বেশি দিন সহ্য করে না কোনো একটা কিছু। তো এটা যদি হয়, এটার জন্য পুরো দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে নিতে হবে। বিএনপির চাঁদাবাজি, বিএনপির নেতাদের আগোছালো কথাবার্তা, ম্যাচুরিটির অভাব। একটা অনুষ্ঠানে গত 2-3 মাস আগে সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন, উনি বিএনপির ভাইস প্রেসিডেন্ট, উনি সম্পর্কে আবার কোকর শ্বশুর হন। উনি বলছে বিএনপির উপরের লেভেলের, উনি ওই মিটিংয়ে ইয়েতে বসে বলছেন যে উপরের লেভেলে, বিএনপি উপরের লেভেলের সবার কাছে ভারতের পাসপোর্ট আছে এবং সবার কাছে ভারতের জায়গা জমি টাকা পয়সা সব আছে ওদের কাছে। যাক, এটা ওনার কথা, ওনাকে জিজ্ঞাসা করেন, না আমার কথা না। আমি শুনেছি ওই ইয়েটা, ভিডিওটা আমরা দেখেছি এবং সেখানে উনি বলছেন সেটা শুনেছি। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি বিএনপির বর্তমানে ভাইস প্রেসিডেন্ট এবং সম্পর্কে কোকর শ্বশুর হন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।